এইবার আসেন আপনি আপনার এই একটা কথা বলছে যে কি বলে ওই যে ও কিছু কথা বলেছে তাহসিন রিয়াজ, হ্যাঁ তাহসিন রিয়াজ কথা বলছে যে 91 মতো নির্বাচন হবে। নাহিদ ইসলাম বলেছে, হ্যাঁ নাহিদ ইসলাম বলেছে, নাহিদ ইসলাম বলেছে ভালো কথা। আমি ওদেরকে ইনফ্যাক্ট তারা বয়সে আমার ছোট হইলেও আই রেসপেক্ট দেম, কারণ তারা একটা বিশাল নেতৃত্ব দিছে 1 নম্বর। 2 নম্বর তারা দল গঠন করেছে, তাদের বয়স সবার 25-এর ঊর্ধ্বে। সংবিধান বলছে 25 হইলে এমপি হইতে পারবে, এমপি হলে সে মন্ত্রী হইতে পারে। সুতরাং আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, বাট কাছে যখন আসে হয়তো ছোট ভাইয়ের মতো ট্রিটমেন্ট করি। কিন্তু ইনফ্যাক্ট তারা শ্রদ্ধা পাও না, যেহেতু সে পার্টি, এবং তারা পার্টির পক্ষে যখন কথা বলে আমরা তখন তাদেরকে বেয়াদব বলি। কীরকম আমি বলি, ও আমার সামনে আসে বলে তা না, আমাদের সন্তান যার বয়স 25, 26, 27 সে যখন আমাকে অ্যাডভাইস দেয় আমি একাগ্রচিত্তে গ্রহণ করি এবং অন্যের কাছে গিয়ে বলি মাই সান ইজ ভেরি ট্যালেন্টেড। কিন্তু অন্যের ছেলে যখন আমাকে বলে তখন বলি তুমি এত বেশি বোঝো কেন, তারপরে বুঝাইতে চাইলে বলি তুমি ইসরে পাকা। দ্যাট ইজ আওয়ার কমন প্র্যাকটিস। সুতরাং তাদেরকে আমরা নেতা হিসেবে অ্যাকসেপ্ট করি নাই, এটা আমাদের সবচেয়ে বড় বদান্যতা। আর এটার অন্যতম কারণই হলো যাদের বয়স 60-65-এর ঊর্ধ্বে উঠে গেছে, ওদের একটাই থিওরি, ওরা মনে করে ওরাই সব। আব্দুল অলরেডি বলতেছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করতেছি। হাদি মারা গেছে বিকজ তাদের যে থিওরিটা, তাদের যে কনসেপ্টটা, ইটস এ নিউ কনসেপ্ট হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড বাই এনি অফ দ্য পার্টি যারা পাওয়ারে ছিল। যে 2টা পার্টি পাওয়ারে ছিল তাদের কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, এবং আজকে তারা ভীত সন্ত্রস্ত। আর যে কথাটা বলছে শুধুই ভয় বলছে। কেন বলি, 91 সালে নির্বাচন হইল আপনার ইন্ডিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে। আপনি বলেন 91 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে শুধুমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, তার সাথে তার মন্ত্রী পরিষদ, বাকি টোটাল জিনিসটা ইনট্যাক্ট ছিল। পুলিশ, আর্মি, বিচারপতি ও যত কিছু দেখেন সব ইনট্যাক্ট। সাজানো বাগানে আপনি নির্বাচন করেছেন। আর এবার কি হয়েছে, বাইতুল খতিব পালায় গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, পুলিশ পালায় গেছে, এরপরে যদি বলে আর্মির জেনারেল পালায় গেছে, তো কিছুদিন আগে ডিআইজি পালায় গেছে। তারপরে যখন নাহিদ বলে আমার কাছে মনে হয় যে অন্তত গুড বুকে থাকি যাতে পরবর্তী সরকার ক্ষমতা এসে আমার না ধরে, এবং আমি স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ একটা সুন্দর নিরপেক্ষ, এটা কিছুই না। সেটা নাহিদ বলেছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে বললেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করছেন, কেন এই মন্তব্যটা? তাহলে মন্তব্যটা ওই যে হাদির পরিণতি দেখছে, প্লাস আপনি বিপ্লবকে কেউ অ্যাকসেপ্ট করে নাই, বিপ্লব 0 হয়ে গেছে, সুতরাং সেই কারণে বলছে। বাট আমি জানি না, কিন্তু 91 মতো নিরপেক্ষ নির্বাচন হবে একটা এমন একটা কথা বলছে, তাহলে আরো একটা প্রসঙ্গ আনতে হয়। উনি আমি এটা দেখছি এবং মনোযোগ সহকারে খোটায় খোটায় দেখছি, কারণ কি কথা বলতে হবে তো। উনি বলছেন আমি 8 মাস পরে পালাইছি, এবং উনি বলছেন উনি পালাইছেন কিভাবে। উনি বলছেন উনি 6বার সিম বদল করছেন, উনি বলছেন উনি 4-5টা বাসা বদল করেছেন, সিম বদল করেছেন, বাসা বদল করেছেন, ওনার মাথার যে আলগা চুল সেটা সরিয়ে ফেলেছেন, উনি সুন্দর দাড়ি রেখেছেন, তবে তার ভিতরে একটা ইনোসেন্স ভাব আছে দেখে চেহারার গ্লেজটা এখনো মোটামুটি আছে। এবং উনি বলছেন যে আমার ওয়াইফ সবগুলা করেছে, এবং কিভাবে করেছে ফাইনালি তাকে অ্যাঙ্কার বারবার প্রশ্ন করেছে কিভাবে করলেন, বলল প্রশাসনের লোকজন আমাকে সহযোগিতা করছে। তাহলে 5 আগস্টের 8 মাস পরেও যখন প্রশাসনের লোক পতিত সরকারের লোকরে দেশ থেকে পালানোর জন্য সহযোগিতা করে, 8 মাস তো থাকবার জন্য করলো, তারপরে পালাতে সহযোগিতা করলো, তাহলে আপনি বুঝেন তাহলে নাহিদ যে কথাটা বলছে শুধুই বাঁচার জন্য, 1 নম্বর। 2 নম্বর, উনি পাশাপাশি আরো একটা কথা বলছে, এটার মানে হচ্ছে যে প্রশাসন যাচ্ছে তাই। আরেকটা কথা বলছেন যে আমি এখানে কিন্তু একেবারে বসে নেই, আমরা বিভিন্ন সংস্থার সাথে শুধুই না যে আওয়ামী লীগ বেস যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, এবং ইনক্লুসিভ নির্বাচন দাবি আমার কাছে লেখালেখি সে অলরেডি বলছে আমি বিদেশি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংস্থার কাছে লিখছি, এবং আমরা এই বিষয়টা নিয়ে, তার মানে মনে হচ্ছে এই নির্বাচন যত স্মুথলি করে ফেলুক না কেন, কিংবা রক্তাক্ত ইলেকশন যে ইলেকশনই হোক, যারাই ক্ষমতায় যাবেন, আমার কাছে এই মোমেন সাহেবের বক্তব্যটাই মনে হচ্ছে যে ইলেকশনের পরপর বলতে যে পরের দিন তা নয়, হয়তো অল্প সময়ের মধ্যে এই দাবিটা হয়তো ত্বরান্বিত হতে পারে। কেননা ইতিমধ্যে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কিন্তু বলতে গেলে সবাই মুখ বন্ধ রাখছে, কেউ বিরোধিতাও করে না, আবার প্রকাশও করে না যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। কারণ ইনক্লুসিভ নির্বাচন এই মুহূর্তে যদি কোনো দল দাবি করে, দায়িত্বশীল কোনো দল যদি দাবি করে হ্যাঁ না ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমরা নির্বাচনে যাব না, আর যদি সরকার অ্যালাউ করে ফেলে তাহলে কিন্তু তারাই বাটে পড়বে। কাজে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলছে না। বাট আলটিমেটলি মোমেন সাহেবের কথা আমার মনে হচ্ছে যে এই প্রশাসন যখন তারা 8 মাস পরে সহযোগিতা, আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রশাসন তাদেরকেও সহযোগিতা করতে থাকবে। যদি নির্বাচিত হওয়ার পর যে সরকারটা ক্ষমতা আসবে তারা যদি মোটামুটি পতিত সরকারের অল্টারনেটিভ না হতে পারে, তাহলে পরে এই সমস্যাগুলা দেখা দিতে পারে বলে আমরা যেটি দেখলাম যে 8 মাস তাকে দেশে থাকা সহযোগিতা করা এবং পালাতে যে সহযোগিতা করার প্রশাসনের কথা বললেন, তাহলে সেই প্রশাসন দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেই বিষয়ে হবে কিনা নাহিদকে জিজ্ঞেস করতে হবে। নিশ্চিতভাবে ইলেকশন কমিশন তাদেরকে হচ্ছে আপনার মনোনয়ন তাদের বৈধতা দিয়েছে, এবং
খুবই সিগনিফিক্যান্ট একটা কমেন্ট, যেটা অলমোস্ট সকল পত্রিকায় এসছে। সেই পত্রিকায় এই কমেন্টটা আপনি তো নিজেও দেখেছেন হয়তো। সেখানে একজন প্রার্থীকে, বিএনপির একজন প্রার্থীকে নির্বাচন কমিশন বলেছে যে মনোনয়ন বৈধ করে দিলাম, কিন্তু ব্যাংকের টাকাটা দিয়ে দিও। মানে দিস ইজ হাউ দে আর গোয়িং। তো দেখেন এটা খুবই প্রাসঙ্গিক একটা আলাপ, যে আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আসলে কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন, কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন না। আপনার এমন প্রার্থী যারা আপনার ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করতেছে, যেটা আইনগতভাবে বৈধ না, আপনি এমন প্রার্থীকে আসলে অ্যালাউ করবেন কিনা। যদি আপনি অ্যালাউ করেন, সেটা কোন বেসিসে করবেন সেটা তো আমরা জানতে চাইতেই পারি, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। এবং প্যারালালি আপনি যদি কোনো মানে ঋণ খেলাপি যদি কাউকে যদি আপনি মানে অযাচিতভাবে আপনি যদি তাকে বৈধতা দেন, সেটা তো একটা খুব কমন কোশ্চেন, যে আমার পক্ষ থেকে সেই কোশ্চেনটা থাকতেই পারে যে আপনারা কেন এই কাজটা করতেছেন। কাজেই এটা আমরা আমাদের মতন করে আমরা বলেছি, আমরা বিগত 2-3 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে, বিভিন্ন টকশোতে আমরা আমাদের মতন করে এই কথাগুলো বলেছি, যে পক্ষপাতিত্বের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন মনোনয়ন নিয়ে যখন স্থানীয় পর্যায়ে যখন এই আলাপগুলো ছিল, যখন তাদের বৈধতা বা তাদের বাতিলের প্রসঙ্গগুলো এসছে, আমরা সেখানেও দেখেছি যে লোকাল গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু পক্ষপাতমূলক আচরণ করেছে। এবং এমনটাও আমরা দেখেছি যে প্রার্থীর সাথে যেই আইনশৃঙ্খলা বাহিনীর লোক বা ভিতরে যে আইনশৃঙ্খলা বাহিনীর লোক বিএনপির প্রার্থীতা বৈধতা পাওয়ার পর তারা একসাথে তালি বাজাচ্ছে। কাজেই দেখেন এই আচরণগুলো তো আসলে নিরপেক্ষ আচরণ না, আপনি এটাকে কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে এখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই। কিছুক্ষণ আগে নিরুফা চৌধুরী মনিয়াপা বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহর বাবা যে কথাটি বলেছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত ওই পুরো কন্টেন্টটা দেখি নাই। আমার এখনো দেখার সৌভাগ্য হয় নাই। দ্বিতীয়ত আমি পুরো কন্টেন্ট আপনি যে কথাটা বললেন সেই কথা থেকে আপনি কি বলবেন? কারণ হাসনাত আব্দুল্লাহ এবং সেটা উত্তর দিচ্ছি, সেটা উত্তর মানে কোনো কিছুকে ধরে নিয়ে তো আমি উত্তর দিতে পারি না, আমাকে আমার ওয়েতে উত্তরটা দিতে হবে আর কি। কাজেই দেখেন ওই ভিডিওটা যেহেতু আমি দেখি নাই, কাজেই আমার মন্তব্য নাই। তবে একটা ব্যাপার আমি বলতে পারি যে ভিডিও যে কোনো কন্টেন্ট দেখার বেসিস আছে কিছু, আপনি পুরো বক্তব্যটা নিতে হবে। কোনো কাট পিস আপনি নিচ্ছেন কিনা, সেটা এআই ফরম্যাটেড কোনো ভিডিও কিনা, এগুলো অনেক কিছু জানার প্রসঙ্গ আছে। কাজেই আমি যখন জানতে পারবো এটা ব্যাপারটা এরকম কিছু কিনা, তখন হয়তো আমি কমেন্টটা আপনাকে করতে পারবো। আর আপনি যেটা প্রসঙ্গ যেটা বলেছেন যে নীলুফা আমার কাছে যতটুকু শুনেছি ততটুকুর উপর কি বলবো, দেখেন এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গ না, এটা যে কেউ যদি বলে যে আমি আমার ছেলে পারলে 3টা খুন করবে, এটা তো আইনগতভাবে মানে রাইট কোনো স্পিচ না, এটা যে কেউই দেখ, এটা কারোর জন্যই এই স্পিচটা আপনার প্রযোজ্য না। এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গে আমি বলছি না, এটা যেই বলুক, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে। তবে এটা যদি এমন কোনো রেটরিক হয়ে থাকে যে সে যদি এমনভাবে কোনো বক্তব্য যদি তিনি আর্টিকুলেট করতে চায় বা বলতে চায়, যেমন হাদিকে মারতে এসছে, ওই সময় যদি হাদি এটাকে এনকাউন্টার করতো, ওইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতেন? যদি প্রসঙ্গটা এমন হয়ে থাকে, তখন কিন্তু ওই পজিশনে আপনাকে যান বাঁচাইতে হবে, এবং এটা আইনগতভাবে ইভেনচুয়ালি আপনার জন্য বৈধ। কাজেই আপনার ব্যাখ্যা বিভিন্নভাবে আপনার ব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে। দেখেন আরেকটা প্রসঙ্গ আমি আপনাকে একটু সামনে আনি, যেমন নীলুফার আপা বললেন যে এনসিপিও নির্বাচন কমিশনের সামনে আপনার স্ট্রাইক করেছে। এনসিপি নির্বাচন কমিশনের সামনে স্ট্রাইক করেছে একটা নির্দিষ্ট প্রতীক বরাদ্দের ইস্যুতে, স্ট্রাইক করেছে। ছাত্র দলের স্ট্রাইকটা আপনি খেয়াল করে দেখেন, এটা এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে খেয়াল করে দেখেন, মানে হয় কি, মানে আপনি সবকিছুর সাথে তো সবকিছু মিলিয়ে ফেললে হবে না। দেখেন কতটা ক্রিটিক্যাল মোমেন্টাম। যেদিন ছাত্রদল স্ট্রাইক করেছে সেদিন আপনার শুনানির শেষ দিন ছিল, এবং সেই দিন অলমোস্ট আপনার শুনানিতে 54 থেকে 55টা মামলা তারা অ্যাড্রেস করেছে। আপনি এরকম একটা মোমেন্টামে আপনার দলের প্রার্থীদের শুনানি হচ্ছে, এমন একটা মোমেন্টামে যখন আপনি এরকম 1000-1500 ছেলে পেলে নিয়ে আপনি যদি কোর্টের বাইরে বা ইসির বাইরে যদি আপনি দাঁড়ায় থাকেন, এটা অন্য কোনোভাবে ফ্রেম করার সুযোগ নাই, বরং এটাই রাইটফুল ফ্রেম। এটাই হচ্ছে এখান থেকে মেসেজ যে আপনি ইসিকে একটা চাপ প্রয়োগ করছেন সেখানে, এবং ইসিকে আপনি একটা চাপ প্রয়োগ করার মাধ্যমে আপনি তার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রক্রিয়া আপনি বাধাগ্রস্ত করতেছেন। আমি একটু শেষ করতে পেরেছি। আমি একটু জাস্ট আরেকটা ব্যাপার বলি, এনসিপি করেনি না, এনসিপি কবে করেছে? এরকম ক্রুশিয়াল মোমেন্টে এনসিপি প্রতীক বরাদ্দ নিয়ে কথা বলেছে, সেটা তো এবং মানে সেটা তো কোনো মানে দলীয় কোনো মানে এমন কোনো সেনসিটিভ কোনো মোমেন্টাম না। তো আমি আমার দাবি নিয়ে ইসির সামনে যেতে পারি না, কিন্তু আপনি এইজন্য আমি তো আপনাকে এটা তো বিএনপির জন্য তো সেনসিটিভ মোমেন্ট। আপনি আমার বক্তব্যটা আরেকবার শুনবেন, প্রয়োজনে পরবর্তী সময় শুনেন। আমি একটা স্পেসিফিক সিচুয়েশন বর্ণনা করেছি, ওই সিচুয়েশনে কি বিএনপির এই স্ট্রাইকটা মানে ওই এনসিপির স্ট্রাইকটা পড়ছে? এনসিপি যখন স্ট্রাইক করেছে ভিতরে কি শুনানি চলছিল? মানে আপনি কোনটার সাথে কোনটা মিলাবেন সেটা তো আমাকে বুঝে মিলাইতে হবে। কাজে ওই জন্য আমি নীলুফার আপাকে ওই জায়গাটাতেই কাউন্টার করেছি। আমি এখানে একটা লাইন যোগ করি, আমি প্রথম স্ট্রাইকের কথাটা বলছি, কিন্তু ওই গ্যাজেটে নাম আসার পরে স্ট্রাইকের দ্বিতীয় স্ট্রাইকটা হচ্ছে শাপলা কলি না শাপলা ফুল, এটা তো তারা কিন্তু ওই প্রথম থেকে যে শুরু করেছে, এই ইসি পক্ষপাতী, এই ইসি বিএনপির, এই ইসি কে চাই না, এই ইসি ওইখান থেকে কিন্তু টু বি কন্টিনিউ।
এখানে কিন্তু আর কোনো গ্যাপ ছিল না। স্ট্রাইকটা 2 বার 3 বার করেছে, কিন্তু সবসময় তারা কথা বললে, 3টা কথা বললে দেড়টা কথা ইসির বিরুদ্ধেই বলতো। তো এখন তো আপনারাও তো তাই করতেছেন। আমরা তো প্রমাণ দিয়ে বলছি, আচ্ছা, আমরা প্রমাণ এনসিপির বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আমরা পাই। কি অভিযোগ পান? একটু বলেন। পাওয়া গেছে one by one করে বলেন, অনেক শুনেছি যে এখন কথা হচ্ছে, অনেকেই বলে যে তাহলে এনসিপি তাহলে বিসিএস পরীক্ষা দিয়ে অফিসার হয়ে গালি দিক, ব্যাপারটা এরকম হয়। মানে এটা কে বলেছে? অভিযোগটা কে দিয়েছে? এরকম অভিযোগ আমরা অনেক সামাজিক অনেকে যোগাযোগ মাধ্যমে পাই। আমি যদি বলি যে আপনার বিরুদ্ধে আমি অনেক অভিযোগ পাই, হ্যাঁ দেখেন ব্যাপারটা এইভাবে না, আপনি এইভাবে তো একটা টকশোতে আমাকে তো নিউজও পাই, সেটা আমাকে স্পেসিফিক কোড করেন না যে এই নিউজে আমি দেখছি, এই নিউজের বরাত দিয়ে আমি বলছি যে এই অভিযোগ এসেছে। স্পেসিফিক কোড করলে তো আমি অ্যানসার দিতে পারি, বাট আপনি যদি আমাকে বলেন ওভারঅল আপনার বিরুদ্ধে মানে এনসিপির বিরুদ্ধে বা অভিযোগ যেটা আসছে সেটা কি ভাই, অভিযোগটা আমাকে স্পেসিফিক ভাবে বলেন। আপনাদের যে কথাবার্তাগুলো আমি বললাম এতক্ষণ ধরে, বা আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করে কথা বলছিলেন, আমি যে বিষয়টা নিয়ে দেখেন এখানে নীলুফার আপা মিনিমাম 10 মিনিট কথা বলেছে, তার আমি আগে আপনাকে কোনো সুযোগ ধরনের দিয়েছি। দোষারোপের কথা আমি বলি নাই, উনি বলেছেন। তিনি 10 মিনিট বলেননি, কিন্তু মানে আমি সময়টা আমি সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা আমি করেছি। এক্সাম্পলই বলছি। জি। কাজে আমি অভিযোগের কথা, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার সাথে কিন্তু বিএনপির কোনো প্রবলেম নাই। বিএনপির সাথে প্রবলেম ইলেকশন কমিশন তার পোস্টাল ভোট নিয়ে, তারা তাদের মতন করে এটা সমাধান করুক, আমার সমস্যা নেই। আপনি যে প্রসঙ্গটা এনেছেন, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমাকে স্পেসিফিক দেখান যে এই অভিযোগ যেটা আপনি সংবাদপত্রে দেখেছেন, সেটার বিরুদ্ধে আপনি আমাকে, সেটার কাউন্টারে আপনি আমার কাছে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। কিন্তু আপনি যদি আমি নীলুফার আপাকে বললাম যে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাই, আপনি এটার উত্তর, ভাই এটা নীলুফার আপা তো উত্তর দিতে পারবে না, সুযোগ নাই তো উনার। আমি যদি উনাকে বলি ভাই 9 দিগন্তের অমুক জায়গায় অমুক অভিযোগ আপনার বিরুদ্ধে এসেছে, আপনি কি এর ব্যাপারে জানেন, উনি আমাকে উত্তর দিতে পারবে। কাজে ঢালাও ভাবে আপনি যদি আমার উপর কিছু চাপায় দেন, সেটা আসলে আমি নিতে রাজি না। আমিও যদি আপনাকে চাপাই, আপনার এটা নেওয়া উচিত না। না না, আপনি হাসরাত আব্দুল্লাহর ভিডিও আসলে এখনো দেখেননি, দ্যাটস ওয়াই আপনি হয়তো অনেক কিছু বলতে পারছেন না। এবং হাসরাত আব্দুল্লাহ বলেছেন যে তিনি জীবনে ঝুঁকি নিয়ে নির্বাচন করছেন, তাহলে এত ভয় কেন আপনাদের? না এটা আচ্ছা মানে না আপনারা এই অন্তর্বর্তী সরকারকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে, তার মধ্যে আপনারাই পড়েন। এখন মানে হাসনাত আব্দুল্লাহ যে ভয়, হাসনাত আব্দুল্লাহ তো এনসিপির একটা গুরুত্বপূর্ণ নেতা একজন, তো তার যদি ভয় থাকে এবং তার ভিডিও আপনি দেখেননি, তাহলে আপনার কাছে তো ডিটেইলস আমি একটা কথা বলি। নীলুফার আপা আপনি মিসকোট করেছেন, আমি তো বলবেন না মিসকোট করেছেন। নীলুফার আপা যে ভিডিওর কথা বলছে সেটা হাসনাত আব্দুল্লাহর বাবার। হ্যাঁ, সেটা হাসনাত আব্দুল্লাহর বাবার কথাই বলেছি। হাসনাত আব্দুল্লাহর বাবার ভিডিও আমার অ্যালগরিদমে আসবে, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। হাসনাত আব্দুল্লাহর ভিডিও আমি দেখেছি, সেটাতে কোনো সমস্যা নেই। এটার উত্তরটা দেই। হাসনাত আব্দুল্লাহ যে ভিডিওটাকে আপনি বলছেন, দেখেন তারেক রহমান একেবারে 5 আগস্টের পরপর ইলেকশনের ব্যাপারে বলেছিল, একদম কমেন্ট আছে, গো ফর সার্চ, আপনি পেয়ে যাবেন। আপনি তো আমাকে সবকিছু চাপাই দিচ্ছেন, আমি আপনাকে স্পেসিফিক বললাম সার্চ করেন। সেখানে কি বলেছেন? সেখানে তিনি বলেছেন যে আগামীর ইলেকশন সবথেকে কঠিনতর ইলেকশন হবে। এটা কি তিনি ভয়ে বলেছেন? এটা তো ভয়ের প্রসঙ্গ। এটা কি তিনি, আমি যদি এটাকে ফ্রেম করি, এটা ভয় বলেছেন? দেখেন আমাদের ব্যাক টু ব্যাক আমাদের কাছে অনেকগুলো ঘটনা আছে, স্পেশালি হাদির ঘটনাটা তো আমাদের জন্য অনেক সিগনিফিক্যান্ট একটা ঘটনা। এই ঘটনার পর যদি হাসনাত আব্দুল্লাহ বলে যে আমি আমার জানের রিস্ক নিয়ে আমি ইলেকশন করতেছি, আমি তো মনে হয় যে ইলেকশন যারা করতেছেন তাদের সবার মধ্যে তো এই ফেয়ারটা কাজ করছে। এই ফেয়ারটা তো কাজ না করাটা কোনো ইস্যু নেই। এখন আপনি বলতে পারেন যে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনাকে আমি 10 মিনিট সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি, আর আপনি সময় দেওয়া যাচ্ছে উত্তরটা না। নিয়ে নেন। আপনি আমাকে বলেছেন যে এই ভয়টা কেন? ভাই এটা কি একটা প্রশ্ন হইলো? মানুষ ভয় পাইতে পারে না, সিচুয়েশন দিয়ে মানুষ ভয় পাইতে পারে না। ভয়টা কেন প্রশ্ন হলো? কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ছাত্ররাই আমি নিয়োগ দিয়েছি, তার মানে আমি ভয় পাইতে পারবো না? মানে ধরেন আপনি নিয়োগ দিয়েছেন, আপনি আমাকে ভয়টা কেন সেটা নিয়ে প্রশ্ন করতে পারি আমি। দিলাম আমি আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা নিয়ে প্রশ্ন করেছি, আইন শৃঙ্খলা বাহিনী আমি কথা বলবো, কারণ আপনাকে 10 মিনিটের বেশি সময় আমি দিতে পারছি না। অনেক সময় দিয়েছি আপনাকে, ধন্যবাদ তাসরিন রিয়াজ। আমি কথা বলতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে। আপনি তো কিছুক্ষণ আগে যখন মোমেন্ট প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, তখন বলছিলাম যখন যে 8 মাস দেশে থাকতে সহযোগিতা করে এবং পালাতে সহযোগিতা করে এই যে পুলিশ প্রশাসন বা যারা সহযোগিতা করেছেন তাদের আন্ডারে কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, সেটি আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি, যেহেতু কাউন্টডাউন চলছে মাত্র 23 দিন পর নির্বাচন? আপনার বিশ্লেষণ জানাচ্ছি। আপনি কি সম্প্রতি চিটাগাংয়ের পুলিশ কমিশনার সাহেবের বক্তব্য শুনেছেন? সেখানে উনি বলেছেন 3 শতাধিক দুষ্কৃতকারীকে চট্টগ্রামে ঢুকতে নিষেধ করছে পুলিশ। পুলিশের কোন আইনে আছে এইটা যে দুষ্কৃতিকারীদেরকে আপনি ঢুকতে দিবেন না? চিটাগাং না ঢুকলো তাহলে তো কোথাও থাকবে। এটা বলার তো রাইটই আর নাই, আমার তো গ্রেফতার করতে হবে। এবং সেখানে তালিকা প্রকাশ করছেন এবং তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। কোন দলের সাথে আমার বলার প্রয়োজন নাই, সম্পৃক্ত দুষ্কৃতিকারী বলছেন, তাহলে তাদেরকে প্রবেশে নিষেধ করবেন কেন? আপনি গ্রেফতার করতে হবে। এটা দিয়ে আপনাকে বুঝতে হবেই যে দুষ্কৃতিকারীরা ইনট্যাক্ট বিচরণ করতেছেন এবং পরিস্থিতি কত খারাপ। এইবার আসেন, নির্বাচন কমিশন নিয়ে বেশ কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ। কেউ অভিযোগ করছে যে নির্বাচন কমিশনের ইশারায় পোস্টিং হচ্ছে, ডিসি টিসি আগরুম বাগরুম নানান। আচ্ছা, কেউ বলছেন যে কি আপনি কেন তার বিরুদ্ধে পাল্টবে? আমি একটা সিম্পল ঘটনা বলি। আপনার এখানেও বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়ে না।
আমি ডাকসু, রাকসু, চাকসু, জকসু, জাকসু সব নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে সম্প্রতি ইসি রিট করে ইসি একটা চিঠি পাঠাইছে বিভাগীয় কমিশন এবং ডিসিদের, জেলা প্রশাসকদের কাছে কি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন আর হবে না। এর ভিতরে ইউনিভার্সিটির বা বিভিন্ন নির্বাচনকে নিষেধ করছেন, ভালো কথা। তারপরেও শাহজালাল বিশ্ববিদ্যালয় তাদের নির্বাচন করতে গেছিল 20 তারিখে তাদের নির্বাচনের ডেট। আচ্ছা, আজকে তাহলে রিট কেন হলো? 4 সপ্তাহ স্থগিত থাকবে, স্থগিত রিট হয়েছে এবং 4 সপ্তাহ ওই নির্বাচন স্থগিত করা হয়েছে। যারা রিট করেছে সেই ঘটনার লোকই বলতো জাতীয় পর্যায়ে এর কোনো ইমপ্যাক্ট নাই। তাহলে এবং ইসি কি বলছে যে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে সে কারণে এই সিদ্ধান্ত নিছে। তাইলে এখন কেন আমি বলছি তাইলে প্রভাব পড়তে পারে। 1, 2 যারা রিট করতে গেল দে আর অ্যাফ্রেড অফ, তারা ভীত। তা না, আপনি রিট করতে গেলেন কেন? আপনাদের ওই ঘটনার লোকই তো বলছে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়বে না, তাহলে আপনি এই রিট করতে গেলেন কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি নির্বাচনের আগে, জাতীয় পর্যায়ের নির্বাচনের আগে এই সমস্ত নির্বাচন করতে পারবেন না, তাহলে তো এই নির্বাচন পার হওয়ার পর আবার তো 14তম নির্বাচন সামনে থাকবে, তখনও তো বলা যাবে নির্বাচন করতে পারবেন না। নির্বাচন তো সবসময়ই থাকবে। এটা এই যে ইসির যে কার্যক্রমটা, এটাকে আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্যারালাল বলতে পারি। কারণ যেহেতু প্রভাব পড়বে না দায়িত্বশীল দলরা বলছে, কিন্তু আপনি প্রজ্ঞাপন জারি করলেন, আবার সেই দায়িত্বশীল দলের পক্ষ থেকে লোকে রিট করলো। এইবার আসেন আরেকটা ব্যাপার, দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না প্রিকন্ডিশন। শুধু আপনি আবেদন করছেন যে আমার নাগরিকত্ব বাতিল করার জন্য আবেদন করছি, এটা হবে না, আমার বানানো না, সংবিধানে আছে। তাহলে দ্বৈত নাগরিকত্ব আছে, খেলাফি যারা ঋণ খেলাফি তারাও আছে, তা সত্ত্বেও তারা মনোনয়ন পাচ্ছেন, কোনো কথা হচ্ছে না বিকজ অফ প্রভাব। কিন্তু একবার কি ভাবছেন যে আপনাদের যে এই লেকুনা, মানে এই ফাঁকফোকরগুলো নিয়ে আপনাদেরকে যে অ্যালাউ করতেছে যেই শক্তি, সেই শক্তির ব্যবধানে ইয়েতে হয়তো আপনি ক্ষমতায় চলে যেতে পারেন আপনারা, কিন্তু মনে রাখবেন সময়ের ব্যবধানে এই ফাঁকফোকর কিন্তু বিষাক্ত সাপ হয়ে ছোবল দিবে। যদি আপনি আপনার অতীত ইতিহাস মনে রাখতে পারেন যে গ্রেনেড হামলা যখন হইল এই 21শে আগস্ট, পুলিশ রিপোর্ট নেই, কিচ্ছুই নেই, চট করে পত্রিকায় লিখে দিলেন 21 আগস্টের গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। পত্রিকায় আসছে, কিসের উপরে লিখছিল ওই পত্রিকাটা? সেই পত্রিকার লোক গিয়া আজকে আবার প্রশংসায় পঞ্চমুখ, আমি সব ভুলে গেলাম। তাহলে আজকে যে ফাঁকফোকর নিয়ে পত্রিকা লিখতেছে না, পট পরিবর্তনের সাথে তারাও পরিবর্তন, সব পট পরিবর্তনের সাথে সাথে এটা কিন্তু বিষাক্ত সাপ হয়ে ছোবল দিবে। আমি ফর গডসে তাদের ভালোর জন্য বলছি, কিভাবে ত্রুটি দূর করেন আমাকে যদি কেউ মনে করে সময় ফর গডসে, আমি তাদেরকে ভালোবেসে এই প্রস্তাবটা রাখলাম। কাজে ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব কার করছে আপনি এখানেই বুঝতে পারবেন। ঋণ খেলাপি অ্যালাউড, দ্বৈত নাগরিকত্ব অ্যালাউড, আবার সেই অ্যালাউড নিয়ে যে আপনি যাচ্ছেন সময়ের ব্যবধানে বিপদগ্রস্ত। বলছে যে বিএনপি সব অনিয়মকে তারা অ্যালাউ করছে। আমি তো কোনো দল বলি নাই, আমি চিত্র দিলাম। তো সময়ের ব্যবধানে যখন এইগুলো সবল মারবে, ইলেকশন কমিশনের কিছু হবে না, কারণ আমলাদের কিছু হয় না, অতীত ইতিহাস নাই। ইলেকশনের কারচুপি করে আমলারা, ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে আমলারা, সাফার করে রাজনীতিবিদরা, দেশ ছাইরা পালাইতে হয় কিংবা যা মন